শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সঙ্গীত শিল্পী সুজেয় শ্যামের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। রাজধানীর আগারগাঁওয়ের স্থপতি ইনস্টিটিউটের আইবিএ সেন্টারে প্রদর্শিত হচ্ছে ভাস্কর হামিদুজ্জামান খানের ভাস্কর্য প্রদর্শনী। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা এই সময় প্রদর্শনী চলবে 7 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের ছাপচিত্র প্রদর্শনী ডিপ প্রিন্ট। প্রদর্শনীতে শিল্পীর 38টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 17তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী 2016। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। মহাখালীর নিউ ডিওএইচএস এর গ্যালারি কসমসে প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। তুমি আজ কথা দিয়েছো বলেছো ও দুটি মন ঘর বাঁধবে একাকী জীবনে তুমি আসবে। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। দুলা ভাই, আমি আয়নের অফিসে গিয়ে যা দেখেছি তাতে আমার মনে হচ্ছে যে সমস্যা হতে পারে, আর সেটাই আমি সাবধান করেছি আয়নকে। সায়নাকে আমি বলেছি যে যোগাযোগটা বাড়াতে, এমনকি তোমাদের সাথেও যোগাযোগ বাড়াতে বলেছি। কিন্তু তোর এই কথা তো ওদের সংসারের প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আরে বাবা, এটা তো আমার প্রবলেম না, যে ভাবছে এটা তার সমস্যা। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় কমেডি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। আমি সার্কাস দেখাতে গেলাম ওই টিকিস 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 টিকিস, কিন্তু কিছু হলো না। তারপর আমি আবার সার্কাস দেখালাম ওই টিকিস 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 টিকিস, তারপরেও কিছু হলো না। তারপর আমি আর এক সার্কাসে গেলাম, যা রিং খেলে দেখালাম ওই টিকিস 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 টিকিস, তারপর কি হলো? আমার বিয়াটা হয়ে গেল। রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। Welcome back once again to your favorite and the coolest musical show, Music Jams. তোমাকে খুঁজে যাই ভিতরে বাহিরে, লুকিয়ে রাখি তাই হৃদয় গভীরে। হৃদয় জুড়ে থাকো তুমি, থাকো বুকের ভেতর, তোমায় নিয়ে মন আকাশে সাজাবো সুখের ঘর। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা এবং এই বিজয় মাসে সবাইকে শুভেচ্ছা জানাই। আপনাদের যুদ্ধের কারণেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই অনুভূতিটা নিশ্চয়ই অনেক গর্বের এবং অনেক বেশি গভীরতার। কেমন লাগছে এই বিজয়ের মাসে? 45 বছর আগে এই দিনটার কথা মনে হলে এখনো সেই পুরনো দিনের স্মৃতিগুলো যখন মনে হয় যে আমরা 6, 7, 5 স্বাধীন বাংলা বেতারে আমি কাজ করেছি,
তখন যে অনুভূতিটা, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা ভেতরে থেকে কি তখন টের পেতেন যে বাইরে কি হচ্ছে, কত পরিমাণ, কি পরিমাণ নৃশংসতা চলছে? আমরা তো 30 তারিখে যখন বোমা পড়লো কালুরঘাটে, তারপর তো ওই আমরা চলে যাই ইয়েতে, আগরতলা চলে যাই। তারপর নতুনভাবে 25শে মে থেকে নতুনভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কলকাতা বালিগঞ্জ থেকে শুরু হয়। ওইখানে আমরা নতুন করে গান স্বাধীন বাংলা বেতারে শুরু। এর আগে আমরা আগের যে গানগুলো এগুলোই বাজত। এবং এই স্বাধীন বাংলা বেতার না থাকলে কিন্তু এই যুদ্ধ মনে হয় না এত চট করে শেষ হতো, এবং যারা এই পারে ওপারে যেতে পারে নাই তারা যুদ্ধ সম্বন্ধে কিছু জানতে পারতেন না। অবশ্যই, এবং সেই সময় আপনাদের করা গানগুলো বলার অপেক্ষা রাখে না, অনুপ্রেরণা, এবং সেই গানগুলো কিন্তু এখনো অনুপ্রেরণা। এখনও অনুপ্রেরণা হলে এখন কিন্তু আর ওই গান করতে পারবো না। তখনের সময়টা ছিল আমাদের 9টি মাস আমরা সবাই ছিলাম বাঙালি। আমরা কে মুসলিম, কে হিন্দু, কে মুসলিম আমরা ছিলাম না। ভাই বোন মিলে আমরা একসাথে কাজ করেছি। এখন যেটার অভাব, তখন ভেতরে নৈতিকতা এবং আদর্শগত জায়গায় অভিন্ন ছিলেন। হ্যাঁ, যে কারণে দেশটা এত তাড়াতাড়ি স্বাধীন করতে পেরেছিলাম। এখন ওই জিনিসটা নাই। তখন আমরা যেমন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পর বাঙালিরা যারা আমরা সবাই এক হয়েছিলাম। কিছু মুসলিমও রাজাকার ছিল, যারা মুসলিমেও কিছু, তাছাড়া সবাই বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সবাই কিন্তু ওই 7ই মার্চের ভাষণের যার যা আছে নিয়ে ঝাঁপিয়ে পড়ো, বঙ্গবন্ধুর নির্দেশ। ওই দিন থেকেই তো স্বাধীনতা ঘোষণা। তো এইটা একটা বিরাট ব্যাপার। এইরকম মহামানবের যে ডাক, সেই ডাকেই কিন্তু আজ দেশ স্বাধীন। সেরকম নেতৃত্ব প্রয়োজন আসলে, ভীষণ। যেই নেতার ডাকে সবাই আবার এক হবে। আপনারা সেই সময়ে যে কাজ করেছেন এবং যেটা বললেন যে নতুন নতুন গান করেছেন এবং একই সাথে গান করেছেন, একই সাথে সুর করেছেন, শিল্পী গেয়েছেন গানগুলো, সেই সময় আপনাদের ভেতরে যে প্রাণের তাগিদটা ছিল, সেই সময় পরিবেশ তাগিদটা সৃষ্টি করেছিল, যেটা এখন নেই বলছেন, সেটা কি আসলে সেই প্রয়োজনটা নেই বলে? তখন ছিল কি, যদিও আমরা নিরাপত্তায় ছিলাম, কিন্তু তবুও তো আমরা স্বাধীন দেশ না, অন্য একটা দেশে আশ্রয় নিয়ে আমরা কাজ করেছি। কাজেই ওই টানটা ছিল যে কবে আমরা আসব। আর তখন লালসা বা লোভ ছিল না, দেশ স্বাধীন হবে এখন যে জিনিস ভরপুর, লোভ লালসা, তখন কিন্তু সেইটা ছিল না বলে কাজগুলো হতো দেশের জন্য। আমরা যে কাজ করেছি সবাই মিলে, যেমন আজকে মনে করো তোমাকে সুন্দর লাগছে, টিপ দিয়েছ মালা পরে, তখন কিন্তু ওই 9টি মাস কোনো বোনের ঠোঁটেও লিপস্টিক দেখি নাই, চোখেও কাজল দেখি নাই, ইস্ত্রি করা কোনো শাড়িও পরে নাই। একটি জিনিস ছিল, খাওয়া দাওয়ার কথা মনে করো, একটা সিঙ্গারা ভাগ করে খেয়েছি, 1 কাপ চা জুটে নাই, অর্ধেক কাপ, কেউ হয়তো সারাদিন কিছুই খায় নাই। কিন্তু গান যখন করেছি তখন সেই মন প্রাণ দিয়ে করেছে। যেটা আসলে বলছিলেন যে সেই সময় আসলে ওই যে মানুষের একটা কথা আছে না, যে পেলে আরো চাহিদা বাড়ে। এখন স্বাধীন দেশ পেয়ে হয়তো বা স্বাধীনতার মর্যাদাটা রাখার চাইতে আরো বেশি কিছু চাওয়া। লোভটা বেড়ে গেছে। লোভটা বেড়ে গেছে কেন আমি বলি, আমরা আগে 22টা পরিবারের জন্য, যেমন পাকিস্তান আমাদেরকে মানুষ হিসাবে গণ্য করতো না, যে কারণে বঙ্গবন্ধু দেশটা স্বাধীনতার ডাক দিয়েছিলেন। কিন্তু আজকে 22 পরিবার না, আজকে 22 কোটি পরিবার, এত পয়সা, এত কিছু মানুষ। আগের যে আমাদের ভালোবাসা ছিল, আগের ঈদ, আগের পুজো একটা অন্যরকম ছিল। আমরা স্কুলে পড়াশোনা যখন করেছি এটা অন্যরকম ছিল। এখন সব কিছু বদলে গেছে। তুমি দেখবে, কিছু মনে করো না, যে অনেক এখানে আছেন যারা এসে বলেন ওই ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা, ওনার বাচ্চারা কিন্তু সব ইংলিশ স্কুলে পড়ে। তারপর মনে করো যে দেশের ডাক্তার দিয়ে দেওয়া, বেশিরভাগই যাদের পয়সা আছে তারা বিদেশ গিয়ে চিকিৎসা করে। তা আমার সেই পয়সা নাই, আমার দেশে যে ডাক্তার, সেই ডাক্তার দিয়ে তো আমি ভালো আছি। একই অপারেশন এই দেশে আমিও করিয়েছি, আমার হয়তো 20,000 টাকা গেছে, ওনারা হয়তো 10 লাখ টাকা খরচ করেছে। এই যে দেশপ্রেমটা, এই প্রেমটা কেন জানি এই পয়সার যত দিন যাচ্ছে দেশপ্রেমটা কমে যাচ্ছে।
শুধু খাই খাই, কে কারে মারবে, কে কারে, এই জন্য দুঃখ হয়। আমরা মুখে বলি 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, কিন্তু আসলে কি এটা মনে রেখেছি? সবাই মনে রাখে নাই। বা বঙ্গবন্ধুকে কি সবাই মনে রেখেছে? মনে রাখে নাই। যারা আজকে জীবন দিয়ে গেছে তাদের কথা একটাবার পাবো। যেমন আজকে 45 বছর পর প্রিয়ভাষিনী, উনি মর্যাদা পেল মুক্তিযোদ্ধা হিসেবে, কিন্তু ওনার কষ্ট, ওনার জীবন কয়জনে জানে? এইরকম অনেক মহিলা আছেন যারা আমি জানি, বা আমরা যুদ্ধের সময় আমি 7টা পরিবার নিয়ে প্রথমে গ্রামে যাই, তারপর ভারতে যাই, তখন মহিলাদের যে অবদান, খেতে বসছেন, মুক্তিযোদ্ধারা আসছে, ওই খাওয়া ফেলে নিজের ছেলের মতন খাই গেছে, এরপরের দিন দেখা যায় পুরো বাড়ি জ্বালিয়ে দিয়েছে। সেই কথাগুলো কিন্তু অনেকেই ভুলে গেছে। এবং শুধুমাত্র দেখা যাচ্ছে যে মহিলাদের সেই সময় নির্যাতনের গল্পটাই বেশি উঠে আসছে, কিন্তু তাদের অনেক ধরনের অবদান ছিল। ওইগুলো- নার্সিং এর ক্ষেত্রে তাদের হ্যাঁ, অবদান ওইগুলো ছিল। সিনেমাতেও কম দেখবা, শুধু রেপ সিন আর অমুক্ত, কিন্তু মহিলাদের যে অবদান, এটা অনেকে তো স্পাইং করতেন, খবর দিতেন যে অমুক জায়গায় পাগলের হয়। তো এই জন্য বললাম যে আমাদের কেন জানি না, এখন তো আর পাকিস্তান না, এখন তো আর পাকিস্তান না। পাকিস্তানের আমি বুঝতাম যে পাকিস্তানের, এখন যারা এই দুষ্কৃতি কাজগুলো করছে এরা সবই তো বাঙালি। এই জন্য কষ্ট হয় আর কি, আর কিছু না। আসলে সব সময় খারাপ সময় থাকে, তার পাশে ভালোও থাকে। এখন হয়তো বা ভালোটা একটু বেশি আড়ালে, সে কারণে আমরা মাঝে মাঝে হতাশ হচ্ছি, কিন্তু হতাশার কিছু নাই, ভালো থাকবে। না, ভালো আমি কেন বলছি, ভালো যে হচ্ছে না তা না, ভালো হচ্ছে, কিন্তু ভালোটা তো কেউ বলতে চায় না। কেউ হয়তো সাহস করছে না। না, ভালোটা বলার সাহস লাগে না। ভালোটা ভালো, যেমন আজকে দেশ স্বাধীনতার পর থেকে কিছুই তো ছিল না, আস্তে আস্তে এতটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, ইলেকট্রিকের দিক দিয়ে বলো, সব দিক দিয়ে। শুধু সরকারকে দোষ দিলে হবে না, নিজের চেতনা যেটা বলি আমরা, সেই চেতনা নিজের মধ্যে থাকতে হবে। আমি গান বাজনা করি, আমার গান বাজনা আমার উচিত হলো মৌলিক গান আমার করা, ওইখানে নকল যদি আমি, ওই জন্য সরকার দেয় নাকি? অবশ্যই। এই জন্য বললাম যে প্রত্যেকেরই, তুমি যে যদি লেখাপড়া করো তেমন লেখাপড়া করো যাতে দেশের উপকারে আসে। এই জন্য বললাম যে আমরা কিচ্ছু হলে শুধু সরকারকে দোষ দিই। বা অনেকে আসেন দেখি টক শোতে এমনভাবে কথা বলেন, তখন দুঃখ হয়, মনে হয় উনি যদি 7 দিনের জন্য সিটে বসেন দেশ একদম মানে সুন্দর করে ফেল, এত সহজ না। আসলে অনেক রকম সীমাবদ্ধতা থাকে, এবং প্রত্যেকেরই তার নিজস্ব ব্যক্তিগত জায়গায় একটা আদর্শগত একটা অবস্থান থাকাটা খুব জরুরি, নিজের কাছে নিজের পরিষ্কার থাকা নিশ্চয়ই, যেটাকে বলে। দেশের গানের প্রসঙ্গে যাই, যে আমরা কিন্তু এখনো এই প্রজন্মের ছেলেমেয়েরাও সেই সময় আপনাদের করা দেশের গানগুলোই গাইছে। নতুন করে কেন সেরকম দেশের গান আমরা পাচ্ছি না? আমাদের দেশে গণসঙ্গীতটা উঠেই গেছে, যেমন আর জনতার সংগ্রাম গান, এই ধরনের গান আর শুনি না। লসুর ভাই এরা যে গান করে গেছেন, এই গানগুলো এখনের যে দেশের গান হয়, এটা কি সিনেমার গান না দেশের গান বোঝা বড় মুশকিল। দেশের যে ভালোবাসা, যেমন আমাদের যেমন গানগুলো, যেমন সমরদার গান, আপেল মাহমুদের গান, আমাদের যে গান অজিত রায়ের গান, স্বাধীন স্বাধীন দিকে দিকে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই ধরনের গান কিন্তু এখন হচ্ছে না। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সালাম সালাম হাজার সালাম, এই গান কিন্তু এখন হচ্ছে না। সেই রকম লিরিক এবং সুরের ক্ষেত্রে একেবারে ভেতরে এক ধরনের আন্দোলন তৈরি করে নিজের হৃদয়ে বিবেকে। আর তারও আরেকটা কারণ হচ্ছে, গান যে হচ্ছে না তা না, সেটাও বলি না, কিছু কিছু গান হচ্ছে, কিন্তু আবর্জনার মধ্যে এই গানগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের নিজস্বতা বলতে আমরা এখন সিনেমা বলো যাই বলো, বেশিরভাগই দেখা যায় নকল, আর না হলে আমাদের সংস্কৃতির সাথে মিলে না। কিছু কিছু ইয়ং ছেলেপিলে ভালো কাজ করছে, কিন্তু তারা সামনে আসতে পারছে না। রাঘব বোয়ালদের জন্য কাছে আসতে পারছে না। আমাদের দেশে কিন্তু ট্যালেন্ট আছে, আমি সারা বাংলাদেশ করেছি, ট্যালেন্ট আছে, কিন্তু তাদেরকে ব্যবহার করা যাচ্ছে না। এবং দেখা যাচ্ছে যে আমরা নিজেদেরকে তৈরি করার চাইতে বাইরের চাকচিক্যর প্রতি বেশি আগ্রহী হয়ে যাচ্ছে, যেটা আপনি বললেন যে যেভাবে সাজ পোশাক সবকিছুতে আমরা আগ্রহী। তারপর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের দেশে যেমন যন্ত্রীবাহীরা কিন্তু হারিয়ে যাচ্ছে। আজকে প্রাইভেট চ্যানেলগুলো, আমি ধন্যবাদ দিই প্রাইভেট চ্যানেল সবাইকে, যারা বিশেষ করে শুধু নিউজ না, গান বাজনা নিয়েও প্রতি রাত্রে অনুষ্ঠান, এই যে কিছু যন্ত্রীভাইকে বাঁচিয়ে রেখেছে, না হলে কিন্তু এদেরকে খুঁজে পাওয়া যেত না। এরা আজকে
এই মাধ্যমে কিন্তু ওরা বেঁচে আছে। এই জন্য আমি প্রাইভেট চ্যানেলগুলোকে ধন্যবাদ দিই এবং আরেকটা অনুরোধ করব আমি, কিছু কিছু আমাদের নতুন নতুন শিল্পী আছে যারা ভালো গান করে, তারা কিন্তু সুযোগ পাচ্ছে না। আমাদের এখানে যে নাই বলে কোনো জিনিস নাই, আছে, কিন্তু আমরা মানে ঠিক ইউটিলাইজ করতে পারছে না। তারা হয়তো এখনো সামনে আসছে না, কিন্তু তারা নিজেদেরকে তৈরি করছে, সময় মতো আসবে। এখন গান মনে করো যেমন রেওয়াজের ব্যাপার, রেওয়াজ জিনিসটা কিন্তু উঠে যাচ্ছে, এখন মেশিনে গান করে। বা তুমি যদি রাজনীতির সঙ্গে জড়িত, আসলা মিনিস্টারে দিয়ে টেলিফোন করে আমার একটা গান, বাধ্য হয়ে প্রাইভেট চ্যানেলগুলোতে, এতে গান হয় না। গান শেখা আজকে ফেরদৌসী আপারা, রুনা লায়লারা 40, 50, 60 বছর ধরে গান করে যাচ্ছে, কিন্তু আজকে এই প্রজন্মের যারা, কয়টা শিল্পী 5 বছর টিকতে পারে? তার একটি কারণ হলো, একটা বিল্ডিং যখন উঠে ভিত্তিটা ঠিক থাকতে হবে, ওই ভিত্তিটা এখন তৈরি হচ্ছে না। আর আমাদের মেইন যে গান ক্লাসিক্যালটা তো উঠেই গেছে। আজকাল উস্তাদরাকে দেখাই যায় না সত্যিকার অর্থে। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার দিক নির্দেশনায় এবং যেটা আপনি বললেন যে যে খারাপ কাজের পাশাপাশি যারা ভালো কাজ করতে চাইছে, আপনারা আছেন সামনে, আপনাদেরকে সামনে রেখে তারা সাহস পাবে এবং সামনে এগিয়ে যাবে। আমি শেষে একটা কথা বলছি, নিজেকে যদি মানুষ ভালোবাসে, আমি আমাকে খুব ভালোবাসি, তো অটোমেটিকই দেশকে ভালোবাসবে। আমার মাকে যদি আমি ভালোবাসি, অন্যের মাকে ভালোবাসবো। তা আমি যদি সত্যিকার অর্থে যদি আমি বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে বলে থাকি, তাহলে তো আমি নষ্ট হওয়ার কথা না। তা আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এখনও সময় আছে, সবাই বাঙালি হওয়ার চেষ্টা করুন, দেশটাকে ভালোবাসুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এনটিভিকে ধন্যবাদ এমন সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।